আমার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ প্রেমী। উইকেন্ডের ছুটিতে বা শীতের ছুটিতে আপনারা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান শান্তির জায়গা শান্তিনিকেতন থেকে ঘুরে আসতে পারেন। তাই এই ভিডিওতে থাকছে শান্তিনিকেতন কিভাবে পৌঁছবেন, কখনই বা যাবেন, কোথায় থাকবেন, ট্যুর প্ল্যান কেমন হবে, কি কি জায়গা ঘুরে দেখবেন এবং বেস্ট টোটো ড্রাইভার কাম গাইডের সন্ধান। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। দৈনিক জীবনের কর্মব্যস্ততা কাটিয়ে উইকেন্ডের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তির খোঁজে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের টিকিট ছিল মা তারা এক্সপ্রেসে, তাই খুব সকাল সকাল আমরা লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। একদম সঠিক সময় মা তারা এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালো এবং আমরা আমাদের সংরক্ষিত সিটে গিয়ে বসলাম। এবার বলি শান্তিনিকেতনে কিভাবে যাবেন। শান্তিনিকেতনে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। কলকাতার হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে বোলপুরের প্রচুর সংখ্যক ট্রেন চলাচল করে। এছাড়াও সড়কপথ এবং আকাশপথে শান্তিনিকেতন সুসংযুক্ত। আমি স্ক্রিনে কয়েকটি উল্লেখযোগ্য ট্রেনের নাম ও নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মা তারা এক্সপ্রেসে বাউল গান শুনতে শুনতে এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সকাল 10:45 নাগাদ এই ট্রেন বোলপুর স্টেশনে এসে পৌঁছালো। এবার বলি শান্তিনিকেতন কখন যাবেন। শান্তিনিকেতন ভ্রমণ করার সেরা সময় হলো বসন্তকাল বা শরৎকাল। এই সময়ে আবহাওয়া মৃদু থাকে এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব হয়। বর্ষাকালটা বাদ দিলে সারা বছরই শান্তিনিকেতন যাওয়া যায়। শান্তিনিকেতনে কোথায় থাকবেন? শান্তিনিকেতনে আপনি সব বাজেটের হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টে পেয়ে যাবেন। আমরা ছিলাম লজ পঙ্কজিনীতে, যেটি রাস্তার ওপরেই। তবে আমি কয়েকটি বাজেট হোটেলের নাম ও মোবাইল নাম্বার আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা লজ পঙ্কজিনীর 304 নম্বর রুমে ছিলাম, তাই এই রুমটার রুম ট্যুর দিয়ে দিচ্ছি এবং রিভিউটাও দিয়ে দিচ্ছি। এই রুমটার ভিতরে ছিল একটা কিং সাইজ বড় বেড, দুটো চেয়ার, একটা টিভি, একটা ওয়ার্ড্রপ এবং সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটা একদম পরিষ্কার ছিল, ভিতরে গিজারের ব্যবস্থাও ছিল, একটা বেসিন ছিল, ওয়েস্টার্ন কোমোড ছিল, আয়না ছিল এবং এই রুমের সঙ্গেই অ্যাটাচ একটা ব্যালকনি ছিল, যেটা দিয়ে মেন রাস্তার ভিউটা পাওয়া যাচ্ছিল খুব ভালোভাবে। আর এই রুমটার আমাদের কাছে ভাড়া নিয়েছিল 700 টাকা। তাই এই হোটেলটি বাজেট হোটেল বলেই আমার মনে হয়েছে। শান্তিনিকেতনের ট্যুর প্ল্যান কেমন হবে? আমি এই ভিডিওতে 1 রাত্রি 2 দিনের ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমরা কী কী জায়গা ঘুরে দেখলাম সেটা একটা ফ্লো চার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। চাইলে ভিডিওটি পজ করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। শান্তিনিকেতনে বেস্ট টোটো ড্রাইভার ও গাইডের সন্ধান। শান্তিনিকেতনে স্টেশনের বাইরে আপনারা অনেক ছোট গাড়ি
ও টোটো পেয়ে যাবেন। একটু দরদাম করে বুকিং করে নিতে পারেন। তবে আমি এই ভিডিওতে একজন ভালো টোটো ড্রাইভার ও গাইডের সন্ধান দিলাম। আপনারা চাইলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠকবেন না এইটুকু বলতে পারি। নাম ও ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আছি শান্তিনিকেতন বোলপুরে। আমরা এই যে শান্তিনিকেতন এসেছি, এখানে আমাদের এই ছোটো দাদা আমাদের পুরো ট্যুরটা করালেন। হাই গাইস, যেমন আমাদের বোলপুর শান্তিনিকেতন 2 দিন ঘুরতে গেলে আপনাদের 2 দিনের প্যাকেজ হচ্ছে 2000 টাকা, মানে সারাদিন অল সাইড সিন 18টা প্লেস আছে যেটা আপনারা ঘুরতে পারবেন। যেমন বিশ্বভারতী মিউজিয়াম, উপাসনা মন্দির, অমর্ত্য সেনের বাড়ি, সৃজনী শিল্পগ্রাম, সুরুলের জমিদার বাড়ি, আমার কুটির সোসাইটি, 34 ফুটের বুদ্ধদেবের স্ট্যাচু, ন্যাচারাল আর্ট অফ মিউজিয়াম, প্রকৃতি ভবন মিউজিয়াম, সোনাঝুরি হাট, কোপাই, কঙ্কালীতলা, এগুলো অল সাইড সিনের মধ্যে পড়ছে। এগুলোকে 2 দিন থাকলে খুব ভালোভাবে ঘোরা যায়। এই 2 দিনের প্যাকেজ পড়বে আপনার 2000 টাকা। শান্তিনিকেতনে কি কি জায়গা ঘুরে দেখবেন? বোলপুর স্টেশনের একদম সামনেই গীতাঞ্জলি রেল মিউজিয়ামটি অবস্থিত। এই মিউজিয়ামটি কবির 150তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে রেল মন্ত্রক দ্বারা স্থাপন করা হয়। জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2010 সালের অক্টোবর মাসে এবং এটি উদ্বোধন করা হয় 2012 সালের আগস্ট মাসে। এই মিউজিয়ামটি ইস্টার্ন রেলওয়ে দ্বারা স্থাপন করা হয়েছিল। 1830 বর্গমিটার এলাকা জুড়ে এই মিউজিয়ামটি অবস্থিত। বুধবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। দর্শনার্থীদের জন্য সামান্য কিছু প্রবেশ মূল্য নেওয়া হয়। জাদুঘরের নিচে তলায় রেলওয়ে সেলুন কার্ডটি রাখা রয়েছে, যেটিতে করে শেষবারের জন্য বোলপুর স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল 1941 সালের জুলাই মাসে। এবার আমরা রাস্তার ধারে একটি প্রসিদ্ধ দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে টোটো করে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন কমপ্লেক্সের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গাগুলি ঘুরে দেখতে। প্রথমে আমরা এলাম আনন্দ পাঠশালা। এই স্থানটি মূলত শিশুদের প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তারপর আমরা বাইরে থেকে শান্তিনিকেতন আশ্রমের ভিতরটি দেখে নিলাম। বেশ কয়েক বছর ধরে আশ্রমের ভিতরে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকে আপনাদের দেখতে হবে। এরপর আমরা এগিয়ে চললাম তালধ্বজ বাড়ি দেখতে। তার বিবরণ আমাদের টোটো দাদার রবিদার মুখ থেকেই শুনে নিই। শান্তিনিকেতন ভবন, শিক্ষা ভবন, সঙ্গীত ভবন, কলা ভবন, আশ্রম নিকেতন। মাধবদাদা, এটা হচ্ছে তাল ধবজ বাড়ি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে এরপর এখান থেকে একটু সামনে এগিয়ে আমরা পৌঁছে গেলাম 3 পাহাড়, যেটা মূলত একটি বটগাছ, যার সামনে 3টি ধাপ রয়েছে, যার ইতিহাস রবিদা আমাদের জানালেন। গাছটা হচ্ছে 3 পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই গাছের নিচে বসে সকালে সূর্য উপাসনা, সূর্য প্রণাম করতেন। গাছটার বয়স হলো 200 থেকে 250 বছর প্রাচীন গাছ। এই গাছটার বয়স হচ্ছে 200 থেকে 250 বছর প্রাচীন গাছ। এটা বলা হয় 3 পাহাড়, 3টে ধাপ, 1, 2, 3, 3টে স্টেজ, যে নামটা হচ্ছে 3 পাহাড়। বাবুদাদা, এইটা হচ্ছে ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুর রাজবাড়ি থেকে নিমন্ত্রণ গ্রহণ করে আসলেন, সেই সময় 2টি ছাতিম গাছের নিচে বসে মনে আনন্দ ও প্রাণে শান্তি পেয়েছিলেন। তবে জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। বিশ্বভারতীর যাবতীয় প্রোগ্রামগুলো সব ছাতিম গাছের নিচে হয়। উপাসনা মন্দিরও ছাতিম গাছের নিচে হয়। ছাতিম পাতা এখানে বিশেষ মূল্য আছে। যারা এখানে পড়াশোনা পাশ করে বাইরে তারা ছাতিম পাতা দিয়ে বরণ করা হয়। যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছেন, ওদের ছাতিম পাতা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এবার আমরা এসে পৌঁছলাম শান্তিনিকেতন ভবনের সামনে। এই ভবনটির ইতিহাস হল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর
1863 সালে বীরভূমের রায়পুরে তালুকদার ভুবনমোহন সিনহার থেকে 20 একর জমি স্থায়ীভাবে ইজারা নিয়েছিলেন, আর সেখানেই তিনি একটি অতিথিশালা নির্মাণ করেন এবং এর নাম দেন শান্তির আবাস, যেটি শান্তিনিকেতন ভবন নামে পরিচিত। এবার আমরা এসে পৌঁছলাম পুরনো মেলার মাঠ প্রাঙ্গণে। এখানেই আগে পৌষ মেলা অনুষ্ঠিত হতো। এই জায়গাটি খুবই মনোরম। তারপর আমরা দেখে নিলাম কাঁচের মন্দির বা উপাসনা গৃহ, যার ইতিহাস রবিদা আমাদের জানালেন। ব্রাহ্ম মন্দির প্রতি বুধবারে বিশেষ প্রার্থনা সভা হয়, যারা বিশ্বভারতী অনুষ্ঠিত বা সভা করেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন, বসন্ত উৎসব, দোল পূর্ণিমা সব প্রোগ্রামগুলো উপাসনা মন্দির হয়ে 13 তলার নিচে হয়। এখন আমরা এসে পৌঁছলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটি খুবই সুসজ্জিত। এই রবীন্দ্র ভবনের অপর নাম বিচিত্রা। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিসপত্র, বিদেশ থেকে পাওয়া উপহার, নোবেল প্রাইজের প্রতিলিপি ও কিছু দুর্লভ ছবি। যেহেতু এই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফির অনুমতি ছিল না, তাই আপনাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। এই মিউজিয়ামের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে উত্তরায়ণ প্রাঙ্গণে। আমরা সেই রাস্তা দিয়ে এগোতে থাকলাম। এই উত্তরায়ণ প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন শিল্পীদের তৈরি স্থাপত্য ও ভাস্কর্য, রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বিখ্যাত বাড়ি ও পুরনো একটি গাড়ি। প্রথমেই রয়েছে উদয়ন নামক বাড়িটি, যেটি বেশ বড়, আর এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর বেশি সময় কাটাতেন। একটু সামনে এগিয়েই আমরা দেখতে পেলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পুরনো গাড়িটি। তারপর আমরা আর একটু এগিয়ে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বাড়িটি। এই বাড়িটির নাম কোণার্ক। কোণার্কের পাশেই রয়েছে তৃতীয় বাড়িটি, যার নাম শ্যামলী। শ্যামলীর পাশেই রয়েছে চতুর্থ বাড়িটি, যার নাম পুনশ্চ। তার পাশেই রয়েছে পঞ্চম বাড়িটি, যার নাম উদীচী।
এই উত্তরায়ণ প্রাঙ্গণটি বেশ সাজানো গোছানো। চারিদিকে রয়েছে বিভিন্ন ফুলের বাগান ও বিভিন্ন শিল্পীদের তৈরি হস্তশিল্পকলা। উত্তরায়ণ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা রাস্তার ধারে অবস্থিত ইগলু ঘরটি দেখে নিলাম। তারপর রাস্তা ধরে একটু এগোতেই পৌঁছে গেলাম কলাভবন চত্বরে। রাস্তার ধার থেকে একে একে দেখে নিলাম রামকিঙ্কর বেইজের তৈরি বিভিন্ন ভাস্কর্য। অমৃত সেনের বাড়িটার নাম হচ্ছে প্রতীচি। 80 সেন, 80 সেন ওনার বাবার নাম। উনি ভারতের 6 নম্বর ব্যক্তি যিনি অর্থনৈতিক বিষয় ইকোনমিক্স বিভাগে নোবেল প্রাইজ পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার থেকে ওনাকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছিল। প্রমুখ খাটিয়ে পুলিশ প্রশাসন আছেন। বেশিরভাগ সময় তো ফ্রান্স, আমেরিকা, জার্মানির সময় কাটে। যখনই বিশ্বভারতী আসেন নিজের বাড়িতে ওঠেন। শান্তিনিকেতনে বেশ ভালো ভালো অনেক কটি জায়গা রয়েছে দেখার, তবে অনেকেই কিন্তু সৃজনী শিল্পগ্রামের কথা এখনও জানেন না। তবে অবশ্যই এখান থেকে যাওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব। মূলত এটি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার দ্বারা নির্মিত। এই শিল্পগ্রামটি প্রায় 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত। 1996 সালে 28শে ডিসেম্বর সৃজনী শিল্পগ্রামের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের গভর্নর KV রঘুনাথ রেড্ডি। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 30 টাকা। আদি ক্রান্তি নামে একটি প্যাভিলিয়ন রয়েছে, যা পূর্ব ভারতের উপজাতীয় বীরদের তথা বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু ইত্যাদি লোকেদের নামে উৎসর্গ করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোকসংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব, তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে। এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ আপনাকে মুগ্ধ করবেই। প্রত্যন্ত অঞ্চলের বাউলরা এখানে নিয়মিত গান করে পর্যটকদের মনোরঞ্জন করে থাকেন। সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে হে
না, না 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 গো না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, মাঝে রাখবো ছেড়ে দেব না। রাঢ়বঙ্গের প্রায় হারিয়ে যাওয়া নানান লোকগান নৃত্য যেমন ভাদু, ভাঞ্জ, চদর বদরকে স্থান দেওয়া হয়েছে নানান ইনস্টলেশনের মাধ্যমে। ইউজেডসিসির অন্তর্গত 9টি সদস্য রাজ্যগুলির শিল্প ও সম্ভাবনা তুলে আনা হয়েছে 9টি পৃথক কুঁড়েঘরের মধ্যে। অর্থাৎ এই কুঁড়েঘরগুলি সবকটি একটি করে জাদুঘর। এই 9টি ঘরের বাইরের দেওয়াল, উপরের ছাউনি, এমনকি ঘরের ভিতরে স্থাপত্যের নকশা চোখ জোড়ানো। এবার আমরা এসে পৌঁছলাম সুরুল জমিদার বাড়িতে। শান্তিনিকেতনে বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরি হাটের পাশাপাশি সুরুল জমিদার বাড়িটিও পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান। এই বাড়িতে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগে 10 টাকা জনপ্রতি। এই বাড়িটির প্রতিষ্ঠাতা হলেন এই বংশের আদিপুরুষ ভারতচন্দ্র সরকার মহাশয়। সুরুল রাজবাড়ির সাথে ঠাকুর পরিবারের সুসম্পর্ক ছিল বরাবরই। সুরুল কুটিতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান ও কবিতা রচনা করেছিলেন। এই বাড়িতে বেশ জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো হয়ে থাকে। 5 খিলানের ঠাকুর দালান, সামনে থামযুক্ত নাট মন্দির, নানা রকম বেলজিয়াম কাচের ঝাড়বাতি মনে করিয়ে দেবে সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলসের কথা। এই জমিদার বাড়ির পিছন দিকের অংশে একটি টেরাকোটার কাজ করার শিব মন্দির রয়েছে।
সেগুলো আপনারা চাইলে দর্শন করে নিতে পারেন। এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম সুপরিচিত দুই কন্যা হেসেলঘর থেকে। লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। এই পার্কটি খুবই সুন্দর। পার্কটির দরজা বন্ধ ছিল মেনটেনেন্সের কারণে, তাই ভিতরে প্রবেশ করতে পারিনি। আমরা এখন এসে পৌঁছলাম আমারকুটি সোসাইটিতে। অতীতে স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন আন্দোলনকারীরা এখানে আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছিলেন এই জায়গাটিকে। বর্তমানে এই জায়গাটিতে গ্রামীণ হস্তশিল্পীরা বিভিন্ন দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকেন, তাই এটি একটি সোসাইটিতে পরিণত হয়েছে। এরপর সন্ধ্যা নেমে এলো, তাই আমরা হোটেলে ফিরে এলাম। আর এখানেই আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম দিন শেষ হলো। এর পরের ভিডিওই থাকবে শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ভ্রমণ সংক্রান্ত তথ্য এবং খরচের হিসাব নিকাশ। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বেশি বেশি করে শেয়ার করবেন।